যেদিন আমাকে দাজু দাজু করে ডাকতে শুরু করলো সেদিন আমি আমার মাকে বললাম, মা এটা কি হচ্ছে, তো আমাকে লাজু বলে ডাকছে, তুমি ডাকছো বলে, মেয়ে তো আমাকে আর চিনবে না মা বলে। এবার আমি যত তাড়াতাড়ি পারি এবার আমি কলকাতা নিয়ে যাবো। আমার 23 বছরে বিয়ে হয়েছে, 24-এ ও হয়ে গেছে। আজকালকার দিনে ভাবা যায় এগুলো? তো ন্যাচারালি তো আমরা তো ওরকম ভাবে একটা মানে ওইভাবে বড় হয়ে এসেছি। প্রেম টেম তো সব হয়েছে, কিন্তু মানে যাকে আমরা ভালোবেসেছি তার সাথে থাকার সুযোগ হয়নি আর কি। হ্যাঁ, কিন্তু ও থাকুক, ওর যদি সেরকম, আমি সবসময় চেয়েছি যে ছেলেটা ভালো হোক, ছেলেটাকে ভালো হতে হবে, মানে আলটিমেটলি থাকবে কিন্তু ছেলেটার সঙ্গে। প্রথমে মা বাবাকে মা বাবা গণ্য করতাম না, তারপরে মা বাবা তারপরে মা বাবা হলো, মানে জন্মে উঠে বলছি। তারপরে দীর্ঘ বেশ কিছু বছর স্কুলে ওই পিউবার্টির সময়টা, টিনেজের সময় স্পেসিফিক্যালি আমার মা বাবা তো বাবাই ছিল, মানে বাবা মানে একটা কথা বলা মানে চোখ থেকে জল বেরো বরং ধরনের। মা আমার দিদির মতো ছিল, মানে আমাদের র্যান্ডম ঝামেলা হবে, মানে মায়ের জামা আমি পরবো, আমি দেবো না মাকে, এই মানে দিদির মতো একটা ব্যাপার, যেহেতু আমার অন্য কোনো ভাই বোন নেই, ওটাই জায়গাটাই নিয়ে নিয়েছিল। কলেজে ওঠার পর অ্যাকচুয়ালি অনেক কিছু বলা, মানে মাও বুঝলো আমি বড় হচ্ছি, অনেক কিছু বলার জায়গা খুলে দিল মাও, নাহলে আমি বলতে পারতাম না। আমার প্রেম শুরু হয়েছিল কলেজ থেকে, তো ন্যাচারালি ওরও তাই শুরু হয়েছে, স্কুল থেকে, স্কুল থেকে শুরু হয়েছিল। তুমি ভাবতে পারবে না, আমার মা আমার প্রথম সম্পর্ক স্কুলে, সবার হয় এটা স্বাভাবিক, যেহেতু মার সময় সেটা হতো না, আমাকে বলেছে, আমি আমার মনে আছে আমি ক্লাস 10-এ পড়ি সবে, মানে এরপর মাধ্যমিক পরীক্ষার 4 মাস পর আমাকে বলছে, তুই এখনো মাধ্যমিকও দিসনি, তুই কি বিয়ে করবি ওকে? আমি ভাবছি যে বিয়ে, সেইটা আমার জন্য চ্যালেঞ্জও ছিল। আবার এটা আমার আর একটা চ্যালেঞ্জও ছিল, যে যাতে কেউ না বলতে পারে যে লাজবন্তীর জন্য লাজবন্তীর মেয়ে এই কাজটা করছে। এটা আমার ছিল, মারও ছিল, কারণ আমি নিজের ক্রেডিবিলিটি কখনো লুজ করতে চাই না কারোর কাছেই, সেটা আমার মা হোক যেই হোক না। মানে ওর বাবাও সেটা বলেছিল, আমিও শুধু একটা কথাই বলেছি যে ঠিক আছে, সব ঠিক আছে, পড়াশোনাটাকে আগে শেষ করে নাও, তোমার ডিগ্রিটা হয়ে যাক, তারপর তুমি যেখানে মানে যে দিকটা তোমার ভালো লাগে। আমি কোনোদিনও ওর ইয়ের মধ্যে আমি যাইনি যে না ওর যেটা পছন্দ, আলটিমেটলি তো ও করবে না, আর যে কাজটা করবে সেটা না সবসময় ভালোবেসে করা উচিত। আমার মন চাইছে না, আমি সে কাজটা কেন করতে যাব? ভালো হবেও না, কখনো হবে না সেটা। তো সেটা ওর যেদিনকে ও মানে ডিগ্রি পেয়ে গেল, মানে ও একেবারে রেজাল্ট নিয়ে এসে বাবার হাতে ধরালো, আমি ইঞ্জিনিয়ার, আমি আজ থেকে বলতে পারবো আমার মেয়ে ইঞ্জিনিয়ার। এবার পরের দিন থেকেই আমি আমার প্রফেশনে চলে যাচ্ছি। একদম ভালোবাসার বা ভালোবাসার মানুষদের বিশেষ কোনো দিন হয় বলে আমার মনে হয় না। যেমন ধরুন মা মেয়ের সম্পর্কের একটা বিশেষ দিন, এমনটা আবার হতে পারে নাকি? কখনোই নয়। ঠিক সেই কারণেই বছরের একটা অসময়ে বলবো না, হঠাৎ করেই অনেকদিন ধরে সুসময়, একদম সুসময়ে আমরা ইন্টারভিউ করছি লাজবন্তী দিয়ে, এবং অঙ্গনার অনেক দিন ধরেই কথা হচ্ছিল যে এই মা মেয়ে জুটির একটা ইন্টারভিউ করব। ঠিক কেমন অনেকেই লাজবন্তী দিকে খুব রাগী ভাবেন, মেয়ের কাছে রাগী কিনা। হ্যাঁ, মানে আমিও ভাবতাম, পরে আলাপ হওয়ার পর, আলাপ হওয়ার পর একেবারেই নয়। বলেছিলি একবার আমাকে, মনে হচ্ছে একটা ইন্টারভিউ। আচ্ছা, আমাকে রাগী লাগে? আচ্ছা, হ্যাঁ আমি যাই হোক, কথা বলতে আড্ডাই দিতে শুরু করে দিয়েছি, এরকমই হবে আর কি বিষয়টা। তো অঙ্গনা এবং লাজবন্তী দুজনকে ওয়েলকাম জানাই। আমরা আছি 4 কয়েন্স ক্যাফেতে, এবং সেখানে এটা মিষ্টি আড্ডা আজকে হতে চলেছে। যেটা বললাম যে আমি প্রথম দিকে লাজবন্তীর দিকে দেখে একটু রাগী ভাবতাম, অনেকেই হয়তো একটু ভাবেন, কিন্তু একেবারেই তা নয়। মা কি রাগী অঙ্গনার কাছে? মা অ্যাকচুয়ালি মায়ের অনেক ফেজেস গেছে, প্রত্যেকটা মানুষেরই যেমন যায়। আমি যখন ছোট ছিলাম স্বাভাবিকভাবেই আমাকে নিজের জায়গায় রাখার জন্য যথেষ্ট মানে রাগ তো আমি দেখেইছি, কিন্তু মায়ের ওই মায়ের অনেক সাইড আছে, মানে ধরো মাকে না, মায়ের যে পার্সোনালিটিটা মাকে দেখে মনে হতে পারে খুব গাম্ভীর্য, খুব একটা হ্যাঁ রাগি রাগি ব্যাপার হয়তো, কিন্তু সেটা আদতেই নয়। মানে মার মতো ইমোশনাল, মানে খুব মানে এতটা মিষ্টি মহিলা, মানে সামনে থেকে বলছি না, অনেক শেড আছে, কিন্তু ইন এসেন্স মা প্রচন্ড মিষ্টি একটা মহিলা। মানে যদি কেউ সামনে এসে বলে যে দিদি আমার এত প্রবলেম হচ্ছে, একটু হেল্প করো, মা এন্ড অব্দি যাবে হেল্প করার জন্য, এরকম ধরনের মহিলা।
সবার জন্য খুব মাদারলি আমার মনে হয় রাজমুন্ডি। মানে এটা আমার দিদা থেকে আসে অ্যাকচুয়ালি। আমার দিদা বৌমা বলে ডাকতাম, মায়ের মা। আমার দিদা ওরকম মায়া মমতাশীল একজন মহিলা ছিলেন, এবং মানে পুরো পাড়া আমার বৌমার মানে এক কথায় সবকিছুই হবে ওরকম টাইপের। মাও অনেকটাই পেয়েছে, পুরোটা না হলেও অনেকটা পেয়েছে। একদম রাজমন খুব ভালো বল, এত সুন্দর বললো, আমি তো চমকে গেলাম শুনে একেবারে। দেখো তোমাকে কি সুন্দর করে প্রথমেই ডেসক্রাইব করে দিল মাকে, হ্যাঁ কিভাবে বুঝিয়ে দিল একেবারে। এক্ষুনি আমি একটা ঘটনা ঘটাচ্ছিলাম, কিন্তু আমি দেখলাম ও বাঁচিয়ে দিল। এরকম কি মানে বাঁচিয়ে দেয় মা এটা? হ্যাঁ প্রচন্ড রকম, ভীষণ। মানে আসলে কি আমার বিয়ে তো খুব অল্প বয়সে হয়ে গেছে, মানে পুরো পড়াটা শেষও হয়নি তখন বিয়ে হয়ে গেছে। মানে আরো পড়ার ইচ্ছে ছিল গ্রাজুয়েশন করে অফকোর্স, কিন্তু তারপরেই আর আমি মানে আমিও তখন ছোট, আর তারপরেই আমার ইনি হয়ে গেছেন। তো ন্যাচারালি আমিও সেরকম বড় হয়েছি, আমার কন্যাও বড় হয়েছে, এরকম আর কি। হ্যাঁ বড় ওকে বড় করতে করতে একদম একেবারেই তাই। সেই জন্য আমার মা ওই সময়টা খুব সহযোগিতা করেছেন, মানে আমার মা, ও যাকে বৌমা বলে, মানে হ্যাঁ বৌমা, হ্যাঁ বৌমা। তো তো মা না থাকলে আমার পক্ষে খুবই মানে অসুবিধাজনক হতো ওকে মানুষ করাটা, কারণ আমি তখন অনেক ছোট, এবং আসানসোল থেকে এসে, মানে আমার বাড়ি আসানসোল সবাই জানে হয়তো, সেখান থেকে এসে কলকাতায় সেট করা এটা একটা বিষয় ছিল। এবং তারপরে কাজ শুরু করা, কাজের পর তো ন্যাচারালি তখন একটাই যেটা চিন্তা হয়ে, প্রাথমিক চিন্তা যেটা হয়ে দাঁড়ায় যে ওকে কে দেখবে। সত্যি যদি মা বাইরে যায়, বাবা বাইরে যাচ্ছে কাজে, তাহলে তখন বাচ্চার কি হবে, এটা একটা প্রথম মানে সর্বপ্রথম একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো যাই হোক সেটা মোটামুটি হয়ে গেছে, কাজ তো করতেই হবে। কিন্তু আমরা নিজেদেরই এখনো ঠিকঠাক করে মানে খেয়াল রাখতে পারি না। সেই সময় তুমি নিজের সঙ্গে সন্তানের এবং সংসার তো ছিল, হ্যাঁ ছিল, সবই ছিল। কিন্তু আমি ওই যে বললাম যে আমার মা বাবা ওই সময়টা মারাত্মক হেল্প করেছেন আমাকে। মানে ওর 4 বছর বয়স পর্যন্ত আমার মা পুরোটা টেক কেয়ার করেছেন। মানে এমনও হয়েছে যে আমি এখানে কাজ করছি এবং আমরা উইকেন্ডে আমি আমার হাজবেন্ড যাচ্ছি আসানসোলে ওকে দেখতে। ও তখন আসানসোলে ছিল আমার মায়ের কাছে। মানে একটা সময় পর তো মানে যখন আর ছুটি ছাটাই নিয়ে চলে আসতো, মানে ছুটি মানে আমাদের ছুটি ছাটা বা কোনো একটা অকেশন হলো বা 1 মাস পর পর নিয়ে চলে আসতাম এখানে। কিন্তু একটা সময় গিয়ে আমার মনে হলো যে আমি আমার মাকে একদিন বললাম যে আচ্ছা মা, ও তো আমাকে দাজু বলে ডাকছে, মানে লাজু বলতে, আমার মা লাজু বলছে, আমার ডাক্তার লাজু, আমাকে মা লাজু বলছে, সব সময় শুনছে, ও মা বলছে না, ও আমার মাকে মা ভাবছে, কেমন, যেহেতু সবসময় থাকছে। এবং ধরো কিরকম হতো, মানে এগুলো না কোথাও বলা হয়নি, আজকেই তোর এখানে আমি বলছি যে ধর আমরা সবসময় মানে গেছি, মুখ করছে, ইয়ে হচ্ছে সবকিছু, ও খিদে পেলো, ও কিন্তু আমাকে বলছে না, দিদার কাছে, হ্যাঁ মানে বৌমা, ও মা বলতো, বম্মা করতো করে, ও মাকে ইয়ে করছে, মা মানে আমি তো মা, আমি তো বুঝছি জোর খিদে পেয়েছে না, সেটাই বলছি যে মানে তখন আসলে কি মানে কি হয়, মা যখন মানে ধর দিদা যখন তার নাতনি বা নাতি যাই হোক তাকে মানুষ করছে, তখন একটা মারাত্মক নির্ভরতা তৈরি হয়ে যায়। মানে আমার ক্ষেত্রে আমার কথা বলছি আর কি, যারা আমরা মা তাদের একটা মারাত্মক নির্ভরতার জায়গা, সেটা অঙ্গনে অনেক পরে বুঝতে পারবে, এখন ওর বোঝার ব্যাপার এটা নয়, সেই ফেসটা দিয়ে গেলে তখন বুঝতে পারবে আরো ভালো করে। তো তখন মা মানে আরে যাকে মা আছে সব ঠিক করে দিচ্ছে, আমি জানি ও ভালো আছে, অমুক তমুক সবকিছু। কিন্তু এই যে বলছিস না, যেটা মনে হওয়া, যে তখন আমার মনে হলো যে আরে ও তো আমাকে বলছে না, আমার মাকে বলছে যে খিদে পাচ্ছে, যেটা বোঝাচ্ছে। তারপরে আমি আবার ওকে কোলে তুলে নিয়ে খাবার দাবার এর অমুক তমুক করলাম। যেদিন আমাকে দাজু দাজু করে ডাকতে শুরু করলো, সেদিন আমি আমার মাকে বললাম, মা এটা কি হচ্ছে, ও তো আমাকে লাজু বলে ডাকছে, তুমি ডাকছো বলে, মেয়ে তো আমাকে আর চিনবে না মা বলে। এবার আমি যত তাড়াতাড়ি পারি এবার আমি কলকাতা নিয়ে যাব। অনেক হলো, তখন কি একটু খারাপ লাগা, ভয় লাগতো যে কি হবে আমায়, মানে ওই মনের মধ্যে একটা তো কাজ করে। হ্যাঁ আমি জানি আমার মেয়ে মানে সব থেকে সেরা কেয়ারে আছে, যেটা আমার মা ছাড়া কেউ করতে পারবে না, কেউ করতে পারবে না, এবং অসম্ভব ভালো আছে সেটা বাবা মার কাছে। কিন্তু ও কিরকম হতো, ধর ও আসানসোল থেকে ওরা মা বাবা সবাই এলো আমার বাড়িতে, এলো এখানে
বেশ 15 দিন 16 দিন আমরা সব কাটালাম। হ্যাঁ, ওরা বেড়াতে এলো আর কি, তখন বেড়াতে এলো, মানে হয়তো আমাকে মাসি টাসি ভাবছিল আর কি। আমার মা যদি মা হয় তাহলে হয়তো আমাকে ভাবছে তার বোন, মাসি টাসি ভাবছে এরকম আর কি। তো তারপরে যখন চলে যাচ্ছে এতটুকু কান্না না, এতটুকু কিছু না, একদম টাটা টাটা করে চলে থেকে আমাকে যখন কলকাতা আনা হতো, আমি মানে জ্বর হয়ে কেঁদে কেটে ডাক্তার দেখানো হতো। ডাক্তার বলতো যে ও খুব হোমসিক, ওকে আসানসোলে পাঠান। তো আমি কি করতাম, যখনই ধরো কোনো 3 দিন পর পর ছুটি, ফ্রাইডে স্যাটারডে সানডে, বা যে কোনো শীত গ্রীষ্ম বর্ষা দুর্গাপুজো সেশন ব্রেক উইন্টার ব্রেক, আমি সবসময় আসানসোলে থাকবো। মানে ক্লাস 9 এর আগে আমি কলকাতার পুজো দেখিনি, কিছু কোনো ফেস্টিভিটিসই দেখিনি, কারণ ওটা আমার বাড়ি, ওটাই আমার বাড়ি। আমার কলকাতা মানে অন্য জায়গা মনে হতো। তারপরে আস্তে আস্তে যেহেতু মানে ক্লাস 10 এর পরীক্ষা, এত বড় পরীক্ষা, প্রথম জীবনের বড় পরীক্ষা, 9 এ আমাদের ওরম ভাবে প্রিপারেশন শুরু হয়েছিল বলে তখন আমাকে 9 থেকে এখানেই রাখা হয়েছে। বাট তার আগে অব্দি আমি মানে আমার বৌমা দো সব, মানে দাদুকে দো বলে ডাকি, দিদাকে বৌমা বলে ডাকতাম। আর আমি যেহেতু বৌমা দো বলতাম, আমাদের আসানসোলে পাড়ার সবাই বৌমা দোই বলতো, অদ্ভুত ভাবে সবাই আমাদের পাড়ার বৌমা দো, ওরা কাকু কাকিমার বলতো না। খুব কমজন বলেছে, সব বৌমা দো। রানীর বলাতেই মানে ওর ডাকতাম রানী বলে ফেললাম, তো ওর বলাতেই সবাই বৌমা দো বৌমা দো করতো। তো এই হলো ছোটবেলার হিস্ট্রি আর কি। কিন্তু আমি বলছি যে অঙ্গনার যখন শিফট হয়ে এখানে কলকাতায় আসে, তখনও আবার একটা মানে কষ্ট হয়, ওখান থেকে নিজের বাড়ি ছেড়ে। আমাদের ঢাকুরিয়ার বাড়িতে একটা ল্যান্ডলাইন আনা হয়েছে প্রথমবার, মানে বা হয়তো ছিল আমার মানে জ্ঞান যেটুকু যায়, আমি প্রথম ল্যান্ডলাইন দেখছি, জিনিসটা কি বস্তুটা আনতো না। যবে থেকে ল্যান্ডলাইন আনা হয়েছে আমি 3 বেলা করে বৌমাকে ফোন করতাম, টু দ্য পয়েন্ট যে এত বিল আসতো, আমার বাবা আমাকে বকেছে যে তুই এত ফোন করবি কেন, এই তো দেখা হবে শনিবার। এবার তারপরে মায়ের কাছে গিয়ে আমি ভারী মুখ করে গিয়ে, একবার মনেও আছে ক্লাস 1 বা 2 তে পড়ি, বলছি যে কেন বৌমাকে ফোন করবো না আমি, এরকম টাইপের একটা ব্যাপার। তো এতটাই ঘনিষ্ঠ ছিলাম আমি বৌমার, নেওয়ারটা বেসিক্যালি মানে ছিল না, আছেও এখন। এটা সবসময় মারা গেছে বেশ কয়েক বছর হলো, মানে 2016 তে মা চলে গেছেন আর কি। তো ইন এসেন্স আছে, কিন্তু ওই একদম আছে, আমাদের সঙ্গে জড়িয়ে আছে অবশ্যই। যারা প্রত্যেকটা এই মানুষগুলো আসলে কখনোই চলে যান না, থাকেন আমাদের সঙ্গে। আমাদের মানে সেটাই আমি এখন অঙ্গনাকে বলি যে মানে ওর এই যে কাজকর্ম ইত্যাদি, এই যে ফেম নেম যেটুকু হয়েছে টাচুট, এইটা আমার মা দেখে যেতে পারলেন না আর কি। মানে এই ফেসটা দেখে যেতে পারলেন না। দেখছেন যে মানে কিছু মা জানতেন যে ওর নিশ্চয়ই মানে ওর যেদিকে ন্যাক ছোটবেলা থেকে যেরকম ভাবে তৈরি করা হয়েছে, হ্যাঁ শুরুটা দেখেছেন, কিন্তু তারপরে যেগুলো হচ্ছে বা ভবিষ্যতেও যেগুলো হবে, এটা আমার সারা জীবনের একটা আফসোস। আমার মনে হয় ওরও আফসোস যে আমার মা মানে ওর বৌমা দেখে যেতে পারলেন না এটা। তা বাবা দেখছেন। এরপর মানে মা সন্তানের বন্ডিংটা তো ওই জন্মের পর থেকেই হয়ে যায়, সেটা তো ছিলই, কিন্তু তবু বন্ধুত্বটা বোধহয় পরে হয়েছে তোমাদের, যেটা বড় হতে হতে হয়। যেহেতু ও তো আসলে আমাকে প্রথম থেকে বন্ধুই ভেবেছে। বন্ধু, হ্যাঁ প্রথমে বন্ধু, মানে পাড়ার যেরকম আরো এই যে সমস্ত মানে বন্ধুরা থাকে ওরকমই বন্ধু ভাবতো। তারপরে ও রিয়েলাইজ করলো যখন আমি আস্তে আস্তে যখন বড় হতে লাগলো আর কি, 4 বছর, তো প্রথম 4 বছরটা ধর ও টানা, একদম টানা বলবো না, কারণ মাসে মাসে বা 2 মাস 3 মাস অন্তর অন্তর তো এখানে আসা হতো, আমরা যেতাম। তারপর আমি আমারটা বলবো, হ্যাঁ আমরা হ্যাঁ ও আরো ভালো বলতে পারবে। কিন্তু আমার যেটা মনে হয় যে ও তারপরে যখন একদম রেগুলারলি এখানে থাকতে শুরু করে দিল, তখন তো ন্যাচারালি ও দেখতেই পাচ্ছে ব্যাপারটা, বাবা মা, হ্যাঁ একদম। কিন্তু ওর আসল জায়গাটা থেকে গেছে আমার বাবা মা। কারণ হয় না যে প্রথম একটা গাছকে যেখানে বীজটা পুঁতবি, তো ন্যাচারালি সেখান থেকে তো একটা চারা গাছ হবে, তারপরে সেটা মহিরুহ হবে। তো সেই ব্যাপারটা ওর ওই বীজটা থেকে গেছে আসানসোল এবং আমার মা কেন্দ্রিক। সেই সময়টা খুব ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকের জীবনে বেড়ে ওঠা। এবং আমার তো মনে হয় প্রত্যেকটি বাড়িতে একটা সময় তো তাই ছিল, যাদের জয়েন্ট ফ্যামিলি বল বা এরকম বাবা মা যাদের আছেন, যে ভীষণ দাদু দিদার ছত্র ছায়াটা, ঠাকুমা নট অনলি ঠাকুমা বলবো না আমি, মানে শুধুমাত্র ঠাকুমা নয়, দিদাও আছেন, সেটা দিদা দাদু ঠাকুমা ঠাকুরদা, এদের ছত্রছায়া থাকাটা খুব জরুরি একটা বাচ্চার মানসিক বিকাশের ক্ষেত্রে আমার মনে হয়।
এটা এখন মানে অনেকেই পায় না, পান না, অনেকেই মিস করে, কারণ এখনকার জেনারেশনটাই তো অন্যরকম হয়ে গেছে। তাদের দোষ দিয়েও লাভ নেই, কারণ তাদের বাবা মারাও তো একদম একা থাকতে অভ্যস্ত, তাই না? অনেকের সাথে হয়তো অনেকের টাচ আছে, আবার অনেকের সাথে নেইও। তো এই ঠিক যেরকম আমি খুব ভীষণ মিস করি যে এই ওরাও পর্যন্ত প্রচুর খেলাধুলো, মানে মাঠে গড়িয়ে বড় হয়েছে একেবারে। আর সেটা না, আর সেটা আসানসোল বলেই কিন্তু সম্ভব হয়েছে, কলকাতা হলে হতো না। মফস্বলে তো প্রচুর মাঠ, বড় বড় জায়গায় মাঠ, আর সেখানে তো ফ্ল্যাট কালচারটা খুব কম, বাড়ি এখন অনেকটা হয়ে গেছে। ওই জন্যই আমার অত ভালো লাগতো, মানে ওখানকার মানুষের আন্তরিকতা বা খোলামেলা। আমরা যে পাড়ায় মানে থাকতাম, মানে 2-3টে বাড়ি আছে আমাদের গলিতে, তারপরে বেরিয়ে আরেকটু ব্রড গলি, ওখানে 3টে বাড়ি, তারপরে আরেকটু এগিয়ে 4টে বাড়ি। তো ফাঁকা জায়গা, এত গাছ, মানে এত খেলাধুলোর জায়গা, মাঠ। তো ওইগুলো দেখে আবার এখানে এত বহুতল বা এত কমপ্লেক্স কালচার বা এত পরপর একটা গলিতে 10-12টা করে বাড়ি, এইটা আমার মেলাতে একটু সমস্যা হয়েছে। প্রথম খেলাধুলাটা প্রায় নেই, কিছুই নেই। কিন্তু এবং সব থেকে বড় কথা আরেকটা জিনিস বলবো, যে মানে একটা মফস্বলে থেকে মানে এই শহর, মানে কলকাতার কথা বলছি আমি, তার আরেকটা তফাৎ হচ্ছে যে মফস্বলে সবাই সবাইকে মোটামুটি চেনে। মানে ধর আমাদের সিটিটা তো খুব ছোট সিটি, একটা খুব বর্ধিষ্ণু সিটি ভীষণ, এবং সেখানে মানে পাড়া তো সবাই ওই পাড়া, অমুক পাড়া, তমুক। আমাদের পাড়াগুলো খুব সুন্দর সুন্দর নাম, গোধূলি, বাহ, ঠিক আছে, তোর মায়াভিলা, মহিশিলা কলোনি, আমাদের থেকে বড় কথা মহিশিলা কলোনি, হ্যাঁ, এগুলো খুব। উষাগ্রাম নামটা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই নামটা ছিল রবীন্দ্রনাথের দেওয়া। তো এরকম খুব সুন্দর পূর্বপাড়া, উত্তরপাড়া, দক্ষিণপাড়া, সীমান্তপল্লী আমরা যেটায় থাকি, হ্যাঁ, খুব সুন্দর সুন্দর নাম, বটতলা, শিমুলতলা, কি সুন্দর সুন্দর নাম, একেবারেই তাই। তো আমি চলে গেলাম পুরো আসানসোল এই কথাগুলো বলতে। কিন্তু আরেকজনের কথাটা জানা হলো না বলে, তারপর আমারটা বলো, মায়ের সঙ্গে বন্ধুত্ব। হ্যাঁ, এবার যখন মানে মা বোধহয় বললো যে কবে থেকে আমি মা বাবা বোঝা শিখেছি, ওটা তো তারপরে কলকাতা আসার পরেই বুঝেছি যে এরাই মা বাবা। কলকাতা আসার পরে বুঝেছি এরাই মা বাবা। মায়ের সাথে বন্ডিংটা আমার মানে দিক থেকে যখন খোলাখুলি কথা বলতে পারছি, সেটা আমার মনে হয় কলেজ থেকে। তার আগে খুব একটা নয়, কারণ তার আগে যা হয়, মানে আমি সাউথ পয়েন্টে পড়তাম, মানে আমিও যে খুব যে মানে ভালো মেয়ে ছিলাম, কিন্তু আমিও অনেক মানে ট্রাবল দিয়েছি, খুবই দুষ্টু ছিলাম একটা সময়। হ্যাঁ, মানে অদ্ভুত, বন্ধুদের পাল্লায় পড়ে। তো এবার তখন মানে আমার মায়ের সাথে তুমুল ঝামেলা, মানে একটা ফেজ গেছে যখন, মানে এইভাবে আমি জীবনটা যদি দেখি, প্রথমে মা বাবাকে মা বাবা গণ্য করতাম না, তারপরে মা বাবা হলো, মানে জন্মে উঠে বলছি। তারপরে দীর্ঘ বেশ কিছু বছর স্কুলে ওই পিউবার্টির সময়টা, টিনেজের সময় স্পেসিফিক্যালি, আমার বাবা তো বাবাই ছিল, মানে বাবা মানে একটা কথা বলা মানে চোখ থেকে জল বেরোবে ধরনের। মা আমার দিদির মতো ছিল, মানে আমাদের র্যান্ডম ঝামেলা হবে, মানে মায়ের জামা আমি পরবো, আমি দেবো না মাকে, এই মানে দিদির মতো একটা ব্যাপার, যেহেতু আমার অন্য কোনো ভাই বোন নেই, ওটাই জায়গাটাই নিয়ে নিয়েছিল। কলেজে ওঠার পর অ্যাকচুয়ালি অনেক কিছু বলা, মানে মাও বুঝলো আমি বড় হচ্ছি, অনেক কিছু বলার জায়গা খুলে দিল মাও, নাহলে আমি বলতে পারতাম না। তারপরে আস্তে 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 কোভিড এর পর, মানে এখন মা, মানে আমার জীবনে হয়তো আমার খুব কম জিনিস আছে মা জানে না, ওরকম একটা ব্যাপার। তো ওই রকম একটা গ্র্যাজুয়াল প্রসেস হয়েছে। কিন্তু মানে এই যে নতুন করে মাকে আবিষ্কার করা, বাবাকে আবিষ্কার করা, এটাও বোধহয় ভালো লাগার, তাই না? হ্যাঁ, আমার মনে হয় যে কোনো সম্পর্কে মানে সবারই তো একটা ওই মানে সবাই জানে এরা মা বাবা, এদের মানে এরাই শ্রেষ্ঠ, ওরকম একটা ব্যাপার। কিন্তু আমার জন্য ওটা একটু গ্র্যাজুয়াল, স্টেপ বাই স্টেপ এসছে। তো আমার কখনোই মনে হয়নি যে টেকেন ফর গ্রান্টেড নেওয়ার জায়গাটা আসেনি। মানে আমি হয়তো, মানে আমার কথা হয়তো লোকজন ভুলভাবে নেবে, কিন্তু এটা হয়, মানে মা বাবা তো আছেই। তো সেই ব্যাপারটা আমার খুব একটা সেরকম হয়নি, কারণ আমি প্রতিনিয়ত যেরকম ভাবে আমি চেঞ্জ হতে দেখেছি, আমার মা বাবাও অদ্ভুত ভাবে তার সাথে অ্যাডজাস্ট করার জন্যই অনেকভাবে চেঞ্জ হয়েছে। তো আমার কখনোই ওই টেকেন ফর গ্রান্টেড ব্যাপারটা এখন অব্দি আসেনি, আর এখন আর আসবেও না।
তো হ্যাঁ মানে অদ্ভুতই একটা গেছে আমাদের। এখন তাহলে জামা কাপড় নিয়ে ঝগড়া হচ্ছে না, তাই তো? না, এখন ডিভাইড করে নি আমরা। জামা কাপড় নিয়ে হবে না, কারণ শাড়ি আমার সাথে হবে না, কিন্তু শাড়ি নিয়ে আর আমার শাড়ি খুব কম, মায়ের সবই শাড়ি পরি আমি, এবং আমার শাড়ির ভান্ডার আছে। তো ও সেদিনকেই আমাকে বললো দেখে যে তুমি এবার একটু বিক্রি টিক্রি করে দাও, বুঝলে তো, এতো সব পড়ে যাচ্ছে, এগুলো এবার সিরিয়াসলি একটু বিক্রি করে দাও, কারণ সবাইকে দিয়ে মানে দেওয়া থোয়ার পরেও তো এতগুলো শাড়ি আছে। মায়ের শাড়ির শখ আসলে, মানে কটা কলেজ সময় থেকে মোটামুটি আছে অনেক 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 300-400 তো হবেই, আর একটু বেশি হতে পারে, বিয়েতেই তো বেশ আরো বেশি পাওয়া। তো ওভাবে গুনিনি, কিন্তু আরো বেশি হবে। হ্যাঁ, আসলে আমি শাড়িটা পরতে খুব ভালোবাসি। তোমাকে আমি শাড়িতে সবসময়, আমিও শাড়িতেই দেখেছি। আমি সব ধরনের পোশাকই পরি, কিন্তু কি বলতো, হ্যাঁ অনুষ্ঠানে আমি সবসময় শাড়ি। যেমন আজকে তোর এখানে আসছি, আমি শাড়িটা বার করলাম, আমাকে ও বলছে যে এই কি তুমি শাড়ি পরে যাবে? দেখ আমাকে তো মানুষ দেখতে পছন্দ করেন শাড়িতে, কারণ আমার ট্র্যাডিশনাল লুকটাই মানুষের মনে গেঁথে আছে, এখনো পর্যন্ত ওনারা ওই লুকটাই জানেন, তো ন্যাচারালি আমি শাড়িই পরবো। তোমার শাড়ি, টিপ, কয়েকটা জিনিস আছে যেগুলো আর কি মানুষের মনে থেকে যাবেন, মানে ওটা লিপস্টিক, লম্বা চুল, এই আর কি। একদমই তাই। তো যেটা নিয়ে কথা হচ্ছিল ক্যামেরা অন হওয়ার আগে, এখন অঙ্গনাকে সকলে চেনেন, ভালোবাসেন, কিন্তু বড় হয়ে অঙ্গনাকে সকলে চিনলেও অনেক ছোট্টবেলায় তরুণ মজুমদারের হাত ধরে প্রথম ক্যামেরার সামনে কাজ। এবং তুমি বলো রাজমণি, যেটা বলছিলে যে বোধহয় অনেকে চেয়েছিলেন অভিনয় করুক, তুমি প্রথম দিকে আসতে দিতে চাও। হ্যাঁ, আসলে কি মানে ধর ওর তো ব্লাডে আছে, এটা শিল্পী সত্তাটা তো ব্লাডেই আছে, তো ন্যাচারালি আমরা কখনো ওকে প্রেশার দিইনি, মানে এটা করতে হবে ওটা করতে হবে, একেবারেই নয়। আমি শুধু ওকে বলেছিলাম যে তুমি পড়াশোনাটা শেষ করো, এটা ওর বাবাও বলেছিল, যে আলটিমেটলি কি হবে এদিকেই আসবে আমি জানি। ওর মধ্যে সেই কোয়ালিটিগুলো আমি আস্তে আস্তে দেখতে শুরু করলাম। আমি তখন বুঝতেই পারছিলাম যে ওর এই জগৎটার প্রতি একটা ভালোবাসা, ভালো লাগা, তো ভালোবাসা বলবো না, ভালো লাগা তৈরি হয়েছে। আর ও তো ছোটবেলা থেকে আমাকে দেখেছে, যে আমার পুরো কর্মজীবনটা তো দেখেছে, তো ন্যাচারালি ওর মধ্যে সেটা গ্রো করেছে, এবং ওর তখনই ওর অনেক রকমের ট্যালেন্ট আমি দেখতে শুরু করি। এবং ও শুধুমাত্র মানে আমি তখন, আচ্ছা এই গল্পটা বলি, আলো ছবিটা, তো তখন আলো ছবিটা তৈরি হবে, শুরু হবে, তো সেখানে তখন আমাদের যে গানের গ্রুপ ছিল, সেখানে শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতী ওম চৌধুরী, ওনারা তো আলোর ডিরেক্টর ছিলেন, মিউজিক ডিরেক্টর ছিলেন, শান্তনু দাও ছিলেন। তো তখন আমাদের ডাকলেন যে আলো ছবিটা এরকম একটা তনুবাবু একটা আলো ছবি যেমন বলেন আর কি, মজুমদার ভয়ঙ্কর রকমের পাংচুয়াল ছিলেন, মারাত্মক রকম। 4টে মানে উনি 4:05 এসে বসে থাকবেন, আর কে কখন আসছেন সেগুলোকে হিসেব করে রাখতেন। আর আমার একটা পারমিশন নেওয়া ছিল, কারণ আমার তো মানে আমার হাতে ছিল না জিনিসটা, তো সেটার জন্য আমাকে উনি কিছু বলতেন না। যাই হোক, এই করে শুরু। তো তখনই ওই গানের রিহার্সাল, অনেকদিন গানের রিহার্সাল চলেছিল, এবং একটা সময় বললেন যে কয়েকটা বাচ্চা লাগবে আমার, একদিন রিহার্সালের মাঝেই বললেন বাচ্চা লাগবে। তো সবাই বলছে আমার বাচ্চা আছে, মানে আমার বাচ্চা, এই আমার একটা চেনা বাচ্চা আছে, তো আমি কিছু বলিনি সেই অর্থে, আমি বসেই আছি। তো তখন আমাকে ওদের কে বলেছিলেন এখন আর মনে নেই, অত বছর আগে শিবাজিদা বললেন না কে বললেন, এই লাজুরও তো আছে, লাজু তোরও তো, আল্লাহ হ্যাঁ আছে তো, বলেছে তোমার ছেলে না মেয়ে? আলাম মেয়ে। বলে কত বছর? তখন 4 বছর, না 5 না 4 বছর, 4 বছর। বলেছে পারফেক্ট, তাহলে একটা কাজ করো, তুমি নিয়ে চল। তখন তনুদা বললেন যে তুমি একটু কালকে ওকে নিয়ে আসতে পারবে? বললাম হ্যাঁ নিয়ে যাবো। বলো যে টেকনিশিয়ান স্টুডিওতে একটু নিয়ে এসো। ঠিক আছে যাবো। এবার এইখানের একটা জিনিস আমার মনে আছে, আমার অদ্ভুত ভাবে অনেক কিছু ছোটবেলায় মনে আছে, অনেকের মানে এই পার্টিকুলার দিনেরটা এইটাই মনে আছে, যে টেকনিশিয়ান হয়েছে তখন অত মনে থাকার কথা না, কিন্তু আমার মনে আছে আমি মায়ের হাত ধরে ধরে গেছি, আমি 2টো ঝুঁটি বেঁধে গেছি। এবং আমার আফসোস হচ্ছে তার আগের দিন ও বেশ লম্বা লম্বা চুল ছিল, কিন্তু ছোটবেলায় আগের দিনই আমরা ওকে, গরমকাল ছিল, এত কষ্ট পাচ্ছিল, পুরো চুলটাকে ছেঁটে দিয়েছিলাম।
তো যেটুকু ছোট ছোট ঝুটি হয়েছে, আমি আমার মনে আছে আমি কোথাও একটা গেছি যেখানে আরো অনেক কটা বাচ্চা দাঁড়িয়ে আছে তাদের মা বাবার সাথে হাত ধরে। হ্যাঁ, আর আমি খুব ফ্রক পরতে পছন্দ করতাম, আমাকে ফ্রক পরাতো রাদার, আমি পছন্দ না পছন্দ যায় আসে তখন, আমাকে খুব ফ্রক পরানো হতো আর আমার ভালো লাগতো। তো বাচ্চাকে তো ফ্রকই পরানো হবে। হ্যাঁ, তো বলছি অনেক কিছুই পড়তো তখন। না সবই পরানো হচ্ছে, কিন্তু আমার না ওই ছাপ জামাটা আমার খুব ফুল মানে ফ্লাওয়ার বেস। আমি সবার সাথেই দেখছি অনেক বাচ্চা যাচ্ছে, ঘর থেকে বেরিয়ে চলে আসে, বাচ্চা যাচ্ছে সবাই চকলেট হাতে বাইরে আসে। এবার আমার মনে হলো মা চকলেট দেবে কি, আমি ভেতরে গেছি, গিয়ে না তার আগে আমি তোকে কি বলেছিলাম, আমি বলেছিলাম যে ভালো করে ইয়ে করে, তখন ও না খুব মানে খুব আদুরে ছিল ছোটবেলা থেকেই, আর গাবলু ছিল আর খুব আদুরে টাইপের ছিল। হ্যাঁ, এবার আমি যখন টেলিভিশনে ঢুকছি তখন আমি হাত ধরে যাচ্ছি, ও ওটাকে লাফিয়ে, বাচ্চারা যেরকম করে একটা লাভ দুটো লাভ দিয়ে দিয়ে বলছে আমরা কোথায় যাচ্ছি, তখন এরকম করে বলতো যে আমরা একটা জেঠুর কাছে যাচ্ছি। হ্যাঁ, তুমি ওখানে জেঠু যা যা জিজ্ঞেস করবেন তুমি যদি একদম ঠিকঠাক করে বলতে পারো তাহলে জেঠু একটা চকলেট দেবেন তোমাকে। এইটা ওকে আমি তখন খুব ভালোবাসতো চকলেট খেতে। আরে তোমাকে কিন্তু একটা চকলেট দেবেন, বলছে চকলেট দেবে? হ্যাঁ চকলেট দেবে। সব বলবে? বলে হ্যাঁ সব বলবো। এইবার বল। তারপর আমি ঢুকেছি, এবার তখনও না চকলেট দেখায়নি আমাকে, এমনি জিজ্ঞেস করছে কি নাম, কি করো, কোথায় পড়ো, হেনতান এসব এসব, বলো কি করতে ভালোবাসো, একটু হেসে দেখাও তো আমাকে। এবার আমি খুব মানে হাসমুখ বাচ্চা ছিলাম অ্যাকচুয়ালি, সবার কোলে কোলে যেতাম ওই ধরনের। তো এবার অনেকক্ষণ বসে আছি, আমাকে না চকলেট দিচ্ছে না, তো আমার আমাকে চকলেট দেবে না, এটা আমার মনে আছে আমি বলেছি, আর সবাই হেসেছে ওই ঘরে, আমাকে জিজ্ঞেস করছে। এরপরে আমি ভুলে গেছি। বলছে তনুদা প্রথম যেটা মানে ওনার মুখের এক্সপ্রেশনটা আমি জীবনে এই ব্যাপারটাই ভুলবো না, তারপরে তো আরো কত দেখা হয়েছে। বলে যে এসো তুমি আমার কাছে এসো, এলো, এসে কোলে বসালেন, কোলে বসে ফার্স্টে যেটা এমনি করে মাথার চুলগুলো টেনে টেনে দেখছেন। আমি তখনই ভাবছি সর্বনাশ, আমি তো জানি গ্রামের মেয়ে, তো গ্রামের মেয়ের তো লম্বা লম্বা চুল হয় না, সেখানে আর তনুদা আমি প্রমাদ গুনছি সামনে বসে, যেমনি করে চুলটাকে টেনছে, এমনি করে টানছেন সমানে চুলগুলো। তো আমি বলছি ওর কি এইটুকুই চুল? আলাম না, বিশ্বাস করুন দাদা কি বলবো, আর আমি তো জানি না আপনার এরকম লাগবে বাচ্চা, আমরা তো কালকে ওর এত গরমকাল ওর তো চুলটা কেটে দেওয়া হয়েছে। বলো কতটা চুল ছিল? এতখানি ছিল। ওহো, এই তো শুটিং এর তো সময় চলে এসছে, এর তো চুল লম্বা হবে না, হলো, ব্যাস গেল বোধহয়। হ্যাঁ, তো যাই হোক, তারপরে এইবার ওই সমানে ওকে একটার পর একটা জাস্ট এমনি কোশ্চেন করছে, কি ভালো লাগছে, কি ভালো লাগে, অমুক তমুক, তুমি কি করো, তোমার কি ভালো লাগে, তুমি অন্য সময় কি করো, তোমার গান ভালো লাগে কিনা, অমুক তমুক হ্যানা তানা করে টোরে যেই হয়ে গেছে আমার পাশে এসেই ও বলছে চকলেট দিলে না কিন্তু। কি বললো আর আমি তো লজ্জায় মরে যাচ্ছি, আসলে জানিস ওকে ওরকম ভাবে বলি এনেছি যে চকলেট বলে এই করে, সাথে সাথে ওনার যে ইয়ে ছিল কি বলে অ্যাসিস্ট্যান্ট ছিল, বলছে এক্ষুনি ওর জন্য তুমি চকলেট নিয়ে এসো, এক্ষুনি নিয়ে আসবে, অনেকগুলো নিয়ে আসবে। সে এমনি করে প্যাকেটে করে সেই মনে হচ্ছে নিখিল দা বোধহয় নাম ছিল, উনি তাড়াতাড়ি করে নিয়ে এলেন, এসে তখন খুব খুশি। বাকি বাচ্চারা মানে হাতে নিয়ে বেরিয়েছিল চকলেট, হ্যাঁ আমার ওটা মনে ছিল, হ্যাঁ কিন্তু তাই বের করছিলাম আমি। কি সুন্দর না, মানে তারপরের দিন যখন আমি তো জানি যে কে জানে বাবা এই যে চুলের জন্য বোধহয় ক্যান্সেল হয়ে যাবে মনে হয়, কারণ উনি তো চুল খুঁজছেন, খুব স্বাভাবিক সেটা। ঠিক পরের দিন আমাদের রিহার্সাল ছিল, উনি সাথে সাথে ওই ইয়ে জানালেন, কি বলে তনুদা অ্যাসিস্ট্যান্ট যিনি আমাকে ফোন করে বললেন যে ও কিন্তু সিলেক্টেড। হ্যাঁ বলছে হ্যাঁ, কথা শুনে মুখটার ইয়েতে দেখে থেকে বললেন যে ও তখন ও তো জানেও না যে ওই সময় মানে জীবনের প্রথম ছবি তরুণ মজুমদারের হাত ধরে এবং সুপার ডুপার হিট ছবি এবং ঋতুপর্ণার মেয়ে। সত্যি আর আমার দোলনায় দুলছি সেটাই ছবির শেষ সিন, এবং সেটা পোস্টারে ওর ছবি তো মেন গেছে একেবারে ঋতুদির ছবিটা ওইভাবে একদম। আমাদের স্পেশাল যখন স্ক্রিনিং হলো মানে
কেঁদে 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 সবাই। অপূর্ব ছবি একটা। আমরা এখনো কাঁদি দেখলে আলো, মানে এমন একটা ছবি। বোলপুরে টানা শুটিং হয়েছিল, আমার বাবা মাই গিয়েছিলেন ওর সঙ্গে, তখন আমার তো মানে প্রতিদিনের কাজ, তো পুরো টানা ছিলেন ওর সঙ্গে। মানে ওর না মনে থাকাটাই স্বাভাবিক। না আমার মনে আছে, আমার আগের কয়েকটা জিনিস মনে থাকে। আমার মনে আছে শুটিং এর দিনের ঘটনা, যে একটা বিশাল বড় গাছে দুটো দড়ি ঝুলিয়ে দোলনাটা বানানো হয়েছিল এবং খুব গরম, আর একটা ব্যারিকেড করে দিয়েছিল দড়ি দিয়ে, যাতে গ্রামের লোকজন অ্যাকচুয়াল যারা তারা দেখছে শুটিং হচ্ছে। এবার আর দড়িটা না খুব মোটা ছিল, আমি ছোটখাটো এইটুকু হাত, আমি না পুরো দড়িটাও ধরতে পারছি না, এত মোটা দড়ি। এবার প্রত্যেকটা কাট হচ্ছে, স্যার নিজে এসে আমার হাতে পাউডার ঘষছে। মানে এটা আমি বাচ্চা তো ভুলবো না, তখন তো বুঝিও নি উনি কে, তখন তো বাচ্চা ছিলাম, কিন্তু পরে যখন রিকল করলি আমি ভাবি যে কত বড় মাপের একজন ডিরেক্টর, কত হিউমিলিটি ওনার মধ্যে, যে ওনার দরকার ছিল না, অ্যাসিস্ট্যান্টকে বললেই হতো, কিন্তু উনি নিজে এসে চেয়ার ছেড়ে এসে আমার হাতে পাউডার ঘষছেন এবং প্রত্যেকটা তারপরে টেক হচ্ছে, তারপরে তো খুব ভালো মা, খুব ভালো হয়েছে করে করে যা হয়। মেয়েকে কি মানে কোনো টিপস দাও বা কি বলো, মানে কি বলেছিল, বা যখন ও ভাবলো যে আমি এদিকেই এগোবো, এটাই মানে এতটাই ও নিজে, মানে ওর সামনে এগুলো বলাটা ঠিকও হবে না, কারণ এগুলো আলাদা করে বললে বোধ আর একটু ভালো করে বলতে পারতাম। ও না ভীষণ ম্যাচিওর, কিছু কিছু ক্ষেত্রে খুব ম্যাচিওর, এবং ও না অনেক দূরটা দেখতে পায়। মানে ওর পেছনে আমার কোনো খাটনি নেই সেই অর্থে। হ্যাঁ, কিছু কিছু টিপস কি দিইনি, সেটা দিয়েছি, সেটা তো যেরকম মানে যেরকম হয় আর কি, সেরকম এত বছরের কাজের অভিজ্ঞতা থেকে, কিন্তু ওকে বেশি কিছু শেখাতে হয়নি। ও হয়তো প্রথম প্রথম যখন কোনো ওয়েব সিরিজ করছে বা কোনো কিছু ইয়ে করছে, কাজ করছে, তখন হয়তো বললো যে এই স্ক্রিপ্টটা তুমি একটু পড়ো, আমি একটু পড়ছি, এরকম বললো, ওইটুকুই। হ্যাঁ, বা ও অভিনয় করছে, বলুন দেখো তোমার এটা হচ্ছে কিনা, খুব সাধারণ যেগুলো। কিন্তু ও কিন্তু বাদ বাকি যেটা জিনিস, সেটা কিন্তু ও একেবারে নিজে থেকে করেছে, এবং ওকে এক্সট্রা কিছু বলতেই হয়নি যে তুই এটা করিস না, তুই এটা অমুক করিস না, অমুক, এগুলো বলতে হয়নি। ও খুব জানে এগুলো, এবং ও ফোকাসড, সব থেকে বড় কথা খুব ফোকাসড। এটা না প্রচুর জন আমাকে জিজ্ঞেস করে, এই তুই যে কোশ্চেনটা করলি, যে আমি তাদেরকে সবাইকে এক কথা বলি যে ও ভীষণ ফোকাসড। ও জানে যে আমি কতটা করব, কতটা কি বলবো, আমি কোথায় থামবো। এই থামাটা না ভীষণ জরুরি। দৌড়েই যাচ্ছি, হ্যাঁ, এই থামাটা, যে না আমি এতগুলো সুযোগ পাচ্ছি, মানে আমি সবকিছু কিন্তু নেব না, আমি একটু চুজি হব। ঠিক, কারণ আমি জানি যে আমার কাজটাকে রাখতে হবে, থেকে যাবে যেটা। হ্যাঁ, মানুষের টাকা পয়সা তো নিশ্চয়ই প্রয়োজন আছে, অর্থের তো প্রয়োজন আছে ডেফিনেটলি, কিন্তু তার পাশাপাশি এমন কিছু কাজের প্রয়োজন আছে যেগুলো মানুষের মনে থেকে যাবে। ঠিক, ও সেটা জানে। আমার মনে হয় অঙ্গনার কাছে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি অলওয়েজ, মানে ইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ, মানে সেটা রিলেশনশিপ হোক, যে কোনো ইকুয়েশন হোক, জিনিসপত্র হোক, কাজ হোক, গ্রোথ হোক, সবসময়। আর এই যে মা যেটা বললো, ওটাতে আমার একটা জিনিসই বলার, যে হ্যাঁ মানে আই থিঙ্ক মা অনেকটাই তখন বুঝেছে, তখনও আসলে ওই ফেজটা যে মা আস্তে আস্তে বুঝছে আমি কি চাই, হেন তেন। একটাই জিনিস, যে আমি টেলিভিশনটা ওই সময় করতে চাইনি, কারণ আমি খুবই হিন্দি, দেখো আমি ছোটবেলা থেকে হিন্দি সিরিয়ালের দ্বারা প্রচন্ড প্রভাবিত, মানে আমি মানে হিন্দি সিরিয়াল মানে গাক গাক করে গিলছি, যে সময় মারা সব বাংলা সিরিয়াল দেখছে, আমি অনেক পরে বাংলা সিরিয়াল দেখা শুরু করেছি। যেহেতু মানে ছোটবেলায় সিনেমা ছিল, সিরিয়াল ছিল, ওয়েব সিরিজ তো ছিল না। এবার ওয়েব সিরিজ যখন আসা শুরু করলো, আমার মনে হচ্ছিল যে আরে এটা, যখন বম্বেতে হচ্ছে, তখনও কলকাতায় আসেনি, আরে এটা তো খুব ভালো, যে এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, 1-2 সিজন। তো যখন কলকাতায় এলো, আমার জন্য ওটা ইজিও ছিল, কারণ আমি কলেজ করছি তখন। এবার কলেজে আমাদের 75% অ্যাটেন্ডেন্স রাখতেই হবে, তো তার মধ্যে মধ্যে যেটুকু সুযোগ আসছে, তখন তো যা পারবো তাই করছি। অনেস্টলি আমি হয়তো চুজ করা যেটুকু আমার হাতে আছে, আমার এখন অনেকটা পথ যাওয়া বাকি, যেটুকু আমি চুজ করতে পেরেছি ওইটুকুর মধ্যেও, ওটা 2021-22 থেকে, তার আগে তো যা পাচ্ছি তাই করবো, কারণ আমাকে প্রুফ করতে হবে যে আমি কাজটা পারি, একটু দেখো।
যেহেতু আমি ট্র্যাডিশনাল পথে হাঁটিনি যে টেলিভিশন করবো তারপরে সব হবে, তো সেইটা আমার জন্য চ্যালেঞ্জও ছিল। আবার এটা আমার আর একটা চ্যালেঞ্জও ছিল যে যাতে কেউ না বলতে পারে যে লাজবন্তীর জন্য লাজবন্তীর মেয়ে এই কাজটা করছে। এটা আমার ছিল, মারও ছিল, কারণ আমি নিজের ক্রেডিবিলিটি কখনো লুজ করতে চাই না কারোর কাছেই, সেটা আমার মা হোক যেই হোক না কেন। তো ওটা আমার একটা ইনক্রেডিবল চ্যালেঞ্জ ছিল, এখনো সেই চ্যালেঞ্জটা আছে, আমি বলবো না নেই, কারণ এটা একটা জিনিস যেটা হয়তো কেউ খুব একটা কথা বলে না, কিন্তু টেলিভিশনে লিড হয়ে অ্যারাইভ করা ইন্ডাস্ট্রিতে ওটা অনেকটা সোজা, অনেকটা এগিয়ে দেয় একটা মানুষকে। মানে আমার যেরকম এগোনোটা অনেকটা পরে এসছে, মানে হয়তো আমি তার আগে 8টা সিরিজ করে নিয়েছি হইচইতে, তারপরে একটা শ্রীকান্ত হয়েছে। এবার আমার এই জার্নিটাতে আমি খুব প্রাউড, কারণ আমি মানে বাইরে যেরকম হয়, মানে আমাদের ইন্ডাস্ট্রি তো খুবই ছোট, বাইরে ধরো বা হলিউডে যেরকম হয় ইউ কিপ গ্রোয়িং, ছোট কাজ করে 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 বড় কাজ। তো আমি ওটা খুব ওই থটটার দ্বারা খুব ইন্সপায়ার্ড ছিলাম যে আরে ওয়াও, মানে জাস্ট কাজ করে যেতে হবে। তো সেইটা আমি খুব বিশ্বাস করেছি, তাই তখন টেলিভিশনটা আমি মানে হয়তো ইজি হতো আমার জন্য করা, যেহেতু মাকে ওই সময় দাঁড়িয়ে আমি খুব গ্রেটফুল যে ওনারা বলেছিলেন যে তোমার মেয়েকে দাও আমাদের কাজে, মানে খুবই গ্রেটফুল সেটার জন্য। কিন্তু তখন করলে আমি না ওই যে টুকটাক অ্যাড করেছি 2021-এ, যখন সবে কোভিড থেকে আমরা বেরিয়েছি, মানে তখন হয়তো বেরোয়নি পুরোপুরি, টাচউড ওই বছরটাতে, ওই বছরের কথাই মা বলছে যে এতগুলো সিরিয়াল থেকে কথা এসেছিল, আমি প্রচুর অ্যাড করেছি, মানে বম্বেতে আমি 5-6 বার যাওয়া আসা করেছি অ্যাডের জন্যই। তো সেইগুলো হতো না আমার, আমি সেই সময় টেলিভিশনটা করতে চাইনি এই জন্যই যে আমি তাহলে অডিশন দেওয়ার জন্য ফ্রি থাকবো না। আমি অনেক অ্যাড করেছি, শ্রীকান্ত ইনফ্যাক্ট শুট হয়েছে সেই বছর, আরো 2-3টে বড় বড় কাজ সেই বছর শুট করা হয়েছিল। তো এই অপরচুনিটিগুলো আমার কাছে আসতো না, সেই কারণেই তখন টেলিভিশন না করা। কিন্তু আমি এটা জানতাম যে যেহেতু টেলিভিশন অনেকের কাছে আমাকে পৌঁছে দেবে, এবং টেলিভিশন দেখে আমি বড় হয়েছি, তো কখনো তো করতে চাই, মানে আমি থিয়েটার করেছি, আমি সিনেমা পরবর্তীকালে করেছি, আমি ওয়েব করেছি, তো আমার টেলিভিশনটাই একমাত্র ঠিক করা ছিল। তো সেটা তাই জন্য আমার মনে হয়েছিল 2023-এ যখন পারিয়ার শুটিং হয়ে গেছে, আমি সেই সময়টা ফাঁকা আছি, তো আমি একটা টেলিভিশন শো এখন করতেই পারি, কারণ এখন আমার সময়টা আছে দেওয়ার মতো। আর মানে আর একটা জিনিস আমি বুঝেছি যে 2021-এ অতগুলো বম্বের কাজ এসেও ছিল তখন কলকাতায়, অন্য একটা শহরে, কারণ তখন সবে কোভিড থেকে মানুষ বেরোচ্ছে, মানে তখন লোকে কলকাতা দেখবে তখন বাইরে কাজও খুব হচ্ছিল, এখন যখন কমে গেছে তখন অনেক হচ্ছিল। এখন যেমন ব্যাপারটা একটু আলাদা, কারণ ওদেরও ঠিকঠাক কাজ শুরু হয়ে গেছে, এখন ওই যাওয়া আসা না করলে সম্ভব হবে না সেটা। তো মানে সবেরই একটা সময় থাকে, তো আমার মনে হয় আমি সেইভাবেই এগোনোর চেষ্টা করেছি, আর আমি সেইভাবেই মানে জীবনটাকে দেখি যে মানে একটু ভেবে চিনতে সময় নিয়ে, আমি খুব বিশ্বাস করি স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস। একদম। আর আমার এটা ভালো লাগলো যে লাজবন্তীতে ওর ডিসিশন গুলোকে সম্মান দিয়েছো তোমরা, যে তুমি তোমার মতো করে এগো, মানে আমরা দেখাচ্ছি এটা খুব উচিত মা বাবাদের, একেবারে সবসময় নয়, ভুল হয় সন্তানরা। মানে আমি বলছি ওর বাবা চেয়েছিল, যেহেতু আমাদের একটাই সন্তান, তো ন্যাচারালি বাবা মার তো অনেক আশা থাকে যে কি মানে বড় হয়ে সবারই, যেটা তুমি বড় হয়ে কি হবে এই একটা ব্যাপার তো থাকে। তো সেখানে ওর বাবা চেয়েছিল মেয়ে ইঞ্জিনিয়ার হোক, তো ও একদম সেটা চায়নি, ও বাবার জন্য ও ইঞ্জিনিয়ারিংটা করেছিল। কারণ আমার না সেই সময় মনে হয়েছিল যে আমার দিদা সবে মারা গেছে, মানে ওরকম একটা স্টেজ, বাবা বলছে মানে হয়তো ওটাই করতে হবে, ওরকম একটা ওই জোনে ছিলাম আমি একটা তখন। তো তখন আমি পরীক্ষা দিই, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টই ক্র্যাক করি, অল ইন্ডিয়াতে একদমই যে সংখ্যাটা আমার এসেছিল তখন, যা সিবিএসসির পরে সেরকম আমি ব্যাংক ব্যালেন্স চাই, কিন্তু তারপরে 3 মাস পাই ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য পড়ি, তারপরে হেরিটেজে ঢুকি। কিন্তু তখন আমার এবার যখন ইঞ্জিনিয়ারিং ক্লাসেস শুরু হলো তখন বুঝলাম যে এটা তো আমি সারা জীবন করতে পারবো না, মানে এটা আমার পক্ষে আরো 4 বছর কন্টিনিউ করাটাই মুশকিল হবে। তো তখন থেকে আস্তে আস্তে মানে মাকে প্রথম ভয়ে ভয়ে, কারণ তখন অভিনয় নিয়ে বাড়িতে কথাই হয় না, খালি পড়া নিয়ে কথা হয়, বললাম যে মা আমি একটু অভিনয় করতে চাই, বাবাকে কি করে বলবো? তো এরকম একটা ব্যাপার। তুমি কি বুঝিয়েছিলে? হ্যাঁ, কারণ আমি শুধু একটা, মানে ওর বাবাও সেটা বলেছিল, আমিও শুধু একটা কথাই বলেছি যে ঠিক আছে, সব ঠিক আছে, পড়াশোনাটাকে আগে শেষ করে নাও, তোমার ডিগ্রিটা হয়ে যাক, তারপর তুমি যেখানে মানে যে দিকটা তোমার ভালো লাগে। আমি কোনোদিনও ওর ইয়ের মধ্যে আমি যাইনি যে না ওর যেটা পছন্দ, আলটিমেটলি তো ও করবে না,
আর যে কাজটা করবে সেটা না সবসময় ভালোবেসে করা উচিত। আমার মন চাইছে না, আমি সে কাজটা কেন করতে যাব? ভালো হবেও না, কখনো হবে না সেটা। তো সেটা ওর যেদিনকে ও মানে ডিগ্রি পেয়ে গেল, মানে ও একেবারে রেজাল্ট নিয়ে এসে ওর বাবার হাতে ধরালো যে আমি ইঞ্জিনিয়ার, আমি আজ থেকে বলতে পারবো আমার মেয়ে ইঞ্জিনিয়ার। এবার পরের দিন থেকেই আমি আমার প্রফেশনে চলে যাচ্ছি একদম। পরের দিন থেকে ওর অ্যাক্টিং শুরু হয়ে গেল। না মানে অফিশিয়ালি, কারণ যখন আমি টুকটাক শুরু করেছি, মানে আমার প্রথম কাজ বড় হয়ে মানে অ্যাকচুয়ালি প্রথম কাজ হলো সেই যে হলুদ পাখি বলে একটি সিরিজ হইচইয়ের, এবং তখন অনেক এক্সপেরিমেন্টাল কাজও করা হচ্ছে, নতুন ওয়েব মানে জগৎটাই এসছে আমাদের ইন্ডাস্ট্রিতে। তো সেই হলুদ পাখি বলে একটি সিরিজ হয় এবং সেখানে মা জানতে পারে যে ওটার মানে অডিশন চলছে। তো আমি যাই ওখানে এবং গিয়ে 3টে চরিত্রের জন্য আমাকে অডিশন দিতে বলে। আমার জীবনের প্রথম অডিশন, আমার ভয় লাগছে। আর সেদিনকে একটা ফিজিক্স পরীক্ষা ছিল আমার, মানে ল্যাব। এবার ল্যাব পরীক্ষা দিয়ে ওখানে গেছি, গিয়ে আমি তো মানে আমি জানতাম একটা করে চরিত্র করতে হয়, আমি 3টে চরিত্রের জন্য অডিশন দিয়েছি। তারপরে যেটার জন্য ওদের ভালো লেগেছিল আমার, যাভাবে হয় আস্তে আস্তে। তো আমি খুবই গ্রেটফুল যে ওই সুযোগটা তখন দাঁড়িয়ে পেয়েছিলাম, কারণ নাহলে আমাকে হয়তো মানে ওই অ্যাকচুয়ালি পরীক্ষাটা মানে কলেজ শেষ করার পরেই আবার শুরু করতে হতো। তো সেই যে হলুদ পাখিটা আমি গ্রেটফুল, কারণ শাহানাদি অ্যাকচুয়ালি 16 জন নাকি আমার আগে অডিশন দেয়, এবং শাহানাদির আমার ওই পার্টিকুলার যেভাবেই যা করেছি খুবই অ্যামেচার ছিলাম তখন, ওটা ভালো লেগেছিল ইনোসেন্সটার জন্য। তো আই এম গ্রেটফুল টু হার যে আমার ক্যারিয়ার ওখান থেকে শুরু হয় বড়বেলায়, এবং তারপরে আস্তে আস্তে ওটা দেখে অন্য কারো মনে হয়, তারপরে মনে হয় মানে ওয়ার্ড অফ মাউথটা টাচউড আমার ক্ষেত্রে খুব হেল্প করেছে। কারণ তখন না মানে আমার এখনো এটা আমার একটা খামতি, এটা আমাকে ঠিক করতে হবে। আমার পিআরটা খুব যে ভালো তা নয়, মানে আমি গিয়ে কাজ চাইতে পারি না, এটা শিখতে হবে আমাকে, বলাও না নিজে। হ্যাঁ, তো এটা আমার থেকেই পেয়েছে, কিন্তু এটা দরকার, নেটওয়ার্কিংটা খুব দরকার, সেটা এবছর থেকে আমি মানে শিখবো ভালো করে। তো ওই আমি খুব লাকি ছিলাম আর গ্রেটফুল ছিলাম যে ওই সময় আমার যেটুকু কাজই লোকে দেখেছে সেটা দেখে লোকে মানে কথা বলেছে, অ্যাটলিস্ট আমার কাজ নিয়ে মানে যেভাবেই হয়েছে না কেন কথা হয়েছে, তারপরেই আস্তে আস্তে যা করেছি মানে ভালো সময় হয়েছে, একটু সময় নষ্ট হয়নি আর কি, ঠিকঠাক সময়। কিন্তু আমরা শেষ করবো, শেষে একটা ইন্টারেস্টিং বিষয় দিয়ে কথা বলতে হবে, ভ্যালেন্টাইন্স উইক। এই যে মেয়ের প্রেম নিয়ে এত কথা, কিভাবে দেখো লাজমন্দি এটা একটু শুনি। বেশি হাসছে লাজমন্দি দিদি, অঙ্গনা হাসছে না, এত খবর দেখো, এত কিছু, কি বলবে? আমার তো ভালোই লাগে, কারণ আমি বিশ্বাস করি মানে আমি খুব রঙিন মানুষ এবং আমি অত্যন্ত লিবারেল। কারণ এই বয়সে যদি প্রেমটা না করলে কবে করবে? আমার প্রেম শুরু হয়েছিল কলেজ থেকে, তো ন্যাচারালি ওরও তাই শুরু হয়েছে, ও স্কুল থেকে, স্কুল থেকে শুরু হয়েছিল। তুমি ভাবতে পারবে না, আমার মা আমার প্রথম সম্পর্ক স্কুলে, সবার হয় এটা স্বাভাবিক, যেহেতু মার সময় সেটা হতো না, আমাকে বলেছে, আমার মনে আছে আমি ক্লাস 10-এ পড়ি সবে, মানে এরপর মাধ্যমিক পরীক্ষার 4 মাস পর আমাকে বলছে তুই এখনো মাধ্যমিকও দিসনি, তুই কি বিয়ে করবি ওকে? আমি ভাবছি বিয়ে, আমি একটা রিলেশনশিপে আছি, আমি জানিও না এর সাথে থাকবো কিনা। আমি তখন ভয় পেয়েছি অন্য কারণে, যে মানে ও তো মাধ্যমিক দেবে, ওর ওইসবের জন্য যেন মানে মনটা ডাইভার্ট না হয়ে যায়, মানে ওর তো পরীক্ষাটা তো দিতে হবে, সেটা দিয়ে পড়াশোনাটাই ফোকাস করো। আমি বলেছিলাম তুমি এসবের অনেক সময় পাবে, সারা জীবন পড়ে আছে, এত ভালোভাবে বলা হয়নি সেটা, এত ভালোভাবে বলা। হিটলার মম হয়ে গেছে বাবারে বাবা, আমার ওই একটা ফেজ গেছে, বাপরে বাবা, এমনি তো টক্সিক ছিল ছেলেটা, তখন বুঝিনি ওটা তখন ওরা অ্যাকচুয়ালি মারা সব থেকে আগে বলছে ঠিকই, তখন ভাবতাম যে বেশি বলছে, কিন্তু সত্যি কথা এটা। কিন্তু মানে ওরে বাপরে বাপ, মানে একটা ফেজ, এই যে আমি খুব লিবারেল, আমি বুঝেছি সেটা কলেজের পর থেকে বুঝেছি। না তুই বলতে চাস আমি লিবারেল নই? না আমি তো এক্ষুনি বললাম মা, যে ওই সময়টা নয়, ওই সময় কোনো মাই, ওই সময়টা কোনো মাই বলবো, কোনো মা বাবাই অ্যাকচুয়ালি ওটা আমারও হয়েছিল। যদি আমার অনেক বন্ধুর মা বাবাকে আমি তখনও দেখেছিলাম, আর মা বলেছিল যাও বাড়ি গিয়ে থাক, এইটা হয় ঠিক, মা তো এটা ভালো, বাবা তো এটা ভালো,
তখন একটু বেশি ভালো লাগে অন্যের বাবা মা। আচ্ছা তুমি এরকম বলছো, কই ওর মা তো এরকম বলছে না, ওর বাড়ি দিয়ে থাক, আমি দেবো ওর মা তোকে কতদিন রাখে। কিন্তু এখন বেস্ট মম, তাই তো? একদম একদম একদম। এখন এখন যাই হোক, কিন্তু যেটা বলছিলে তুমি, রঙিন মানুষ, প্রেম হোক, প্রেম হওয়া উচিত, ভালো থাকা যায়। আমার কথা হচ্ছে দেখ, ও তো অনেকটা বড় হয়ে গেছে এখন, ঠিক আছে, মানে ওর আমি সেটাই বলি যে আমার এতটাই অল্প বয়সে বিয়ে হয়েছে, মানে আমার 23 বছরে বিয়ে হয়েছে, 24-এ ও হয়ে গেছে। আজকালকার দিনে ভাবা যায় এগুলো? তো ন্যাচারালি তো আমরা তো ওরকম ভাবে একটা মানে ওইভাবে বড় হয়ে এসেছি। প্রেম টেম তো সব হয়েছে, কিন্তু মানে যাকে আমরা ভালোবেসেছি তার সাথে থাকার সুযোগ হয়নি আর কি। হ্যাঁ, কিন্তু ও থাকুক, ওর যদি সেরকম, আমি সবসময় চেয়েছি যে ছেলেটা ভালো হোক, ছেলেটাকে ভালো হতে হবে, মানে আলটিমেটলি থাকবে কিন্তু ছেলেটার সঙ্গে, তাই না? ও যাকে পছন্দ করবে তার সাথেই তো আলটিমেটলি থাকতে হবে ওকে। তো ন্যাচারালি মানে মানে রাইট পারসন, মানে এই চুজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। আদারওয়াইজ মানুষটা ভালো হওয়া খুব খুব প্রয়োজন। আর ওর যা ক্যারিয়ার, ও যে মানে ও যে বিষয় নিয়ে ওর পড়াশোনা, যে বিষয় নিয়ে ওর কাজকর্ম, কাজের সেই রকম একটা ফ্যামিলি, সেই রকম একটা পরিবার, সেই রকম একটা ছেলে হওয়াটা খুব বাঞ্ছনীয় বলে আমার মনে হয়। একদম, মা খুশি, মেয়ে খুশি, দর্শকেরাও খুশি, সব খবর থেকে এটা হচ্ছে ব্যাপার। সব ভালো হোক। কিন্তু যাই হোক, শেষ করব আমরা, বেশ মজার একটা আড্ডা হলো, মানে মজা লাগলো, অনেক কিছু কাজ করলাম, মানে প্রায় পুরো জীবনটাই সংক্ষেপে। এত ভালো লাগলো অর্পিতা তোর চ্যানেলে এসে। আমি চাইবো যে চ্যানেলের উত্তর শ্রীবৃদ্ধি ঘটুক। খুব ভালো লাগলো, কারণ এত জায়গায় আমাদের ইন্টারভিউ হয়, কিন্তু এইরকম ভাবে এতখানি খোলামেলা আড্ডা এবং একেবারেই অন্য ধরনের আড্ডাটা, হ্যাঁ, সেটা খুব কম হয়। তোমরাও বললে সেইভাবে, এটার জন্য তো তোমরা সময় দিলে, থ্যাংক ইউ। প্লাস মা অ্যাকচুয়ালি কালকে না পরশু, আর না কালকেই বলছিল যে মার মানে মা এমনি সময় অ্যাকচুয়ালি অনেকে ইন্টারভিউর জন্য বলেছে, আগে সেই সময় হয়তো সময় হয়নি বা কিছু, বাট এইটা সামহাও মানে মার তোমাকে এমনিও খুব ভালো লাগে। মানে মা কালকেই বলছিল যে ও খুব খেটে কাজ করেছে, এখনো আমি চাই, মানে আমি বললাম যে হ্যাঁ, মানে আমার মনে আছে মা, এটা কয়েক বছর আগে, 2-3 বছর আগে, তখন তোমার সাথে আমার ওরম আলাপ নেই, মানে আমি জানি তুমি কে, হ্যাঁ না তার সেটাও না, মানে আমি জানতাম না যে তুমি, জানি, কিন্তু তার মানে তখনই প্রথমবার দেখা আমাদের অ্যাকচুয়ালি, কিন্তু আমি হ্যাঁ দেবে রক্ত করবি। এবার আমি তখন বাড়ি গিয়ে বলি যে একজনের সাথে দেখা হলো অমুক, কিন্তু খুব সুন্দর না, মানে অ্যাক্সেসরি পরে এবং কাজল, টানা কাজল পরে। এবার মা বললো ঠিক ওপি, তাহলে হ্যাঁ হ্যাঁ এটা হয়েছে একদম। তো তখন মা বললো ও মা খুব ভালো মেয়ে, ওকে বলিস আমার কথা না। তো তারপরে মা কালকেই রেমিনিস করছিল যে ওখান থেকে তুমি দুজনে যে এখন, আমি তখন থেকে ভাবতাম, মানে ম্যানিফেস্টেশন হয় না, সত্যি আমি দেখলাম এবং অনেকদিন বলেছে, আমি ভাবতাম দুজনের একটা মানে ইন্টারভিউ। তুই আমার সাথে যেখানেই দেখা হচ্ছে সেখানেই বলেছিস। ইনফ্যাক্ট এটা আমাদের প্রথম একসাথে বসে ইন্টারভিউ দেওয়াও, এটাও একটা জিনিস, মানে আর ফার্স্ট, হ্যাঁ মানে হ্যাঁ চ্যানেলে গেছি এমনিতে না, কিন্তু আমরা এইভাবে কথা প্রথমবার বলছি। ঠিকই ঠিকই, একদমই তাই। সব প্রথম ভালো হোক, সব শেষও ভালো হোক। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। এবং আমার সত্যি পাওয়া যায় যে রাজবন্তীদির মতো মানুষের আমাকে এতটা ভালোবাসেন, আমি ওদের মিষ্টি গিফটও পেয়েছি, আমি এরপর দেখবো সেটা, রাজবন্তীদি এসেই দিয়ে দিয়েছে আমার। তো থ্যাংক ইউ, শেষ করব, খুব ভালো থাকো, সকলের জীবন ভালো হোক, সবাই ভালো থাকো। 2025 শুরু হয়েছে নতুন আশা নিয়ে, যাতে সবাই ভীষণ ভালো থাকে। আর তোর চ্যানেলও খুব ভালো হোক, আরো আর তো বলেই দিলাম, মানে বেস্ট উইশেস থাকলো। আর সবাই ভালো কাজ করবো আমরা প্রত্যেকে, সবাই সুস্থ থাকুক, এটা আরো জরুরি। কর্ম এবং সুস্থতা, এটাই কামনা করি। থ্যাংক ইউ।